सुखदां वरदां मातरं वन्दे मातरम् कोटि कोटि कंठ कल कल निनाद करले। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল ওয়াচ। আপনাদের সাথে আমি রয়েছি গোপা। একেবারে পারফরমার্স অফ বেঙ্গল কোন ভরসায় আজ তৈরি করলেন নব সংগঠিত দল। কেন এই কথাটা বলছি, সত্যি আপনাদের ভাবনার একটা বিষয়। আজকে এই ভাবনার বিষয়ের কারণটা আজকে খুব সুন্দরভাবে প্রতিলক্ষিত। কারণ একটাই, ভয় আউট ভরসা ইন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর করা প্রতিশ্রুতির যেন এক প্রকৃত বাস্তবায়ন। যে কোনো রকমের শিল্প সংস্কৃতি, মহিলাদের সুরক্ষা এবং তার পাশাপাশি সব রকমের অর্থাৎ নতুন পুরনো মিলিয়ে সকলকে একত্রিতভাবে এক জায়গায় সুসংগঠিত করার এক নবতম প্রয়াস নিল পারফরমার্স অফ বেঙ্গল। আর এই পারফরমার্স অফ বেঙ্গল কোনো এক বা একাধিক শুধু নয়, বলা যেতে পারে একটা বিনে সুতোয় একাধিক মানুষের সমাগম। আর এই একাধিক মানুষ কেন সংগঠিত হলেন? দীর্ঘ 15টা বছর ধরে যে জায়গায় তারা একেবারেই বলতে পারা যায় যে বিমূর্ষ হয়ে পড়েছিলেন, ঠিক সেখান থেকে যেন নিজেদেরকে তুলে ধরতে পেরেছেন। আর সেই তুলে ধরার কারণেই মুখ্যমন্ত্রীর কাছে একের পর এক আজকে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন সকলের প্রিয় বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের মাধ্যমে। রুদ্রনীল ঘোষ এই নামটা আমরা সকলেই সুপরিচিত, অর্থাৎ আমরা সকলেই জানি যে তিনি কিন্তু এই ইন্ডাস্ট্রির অর্থাৎ এই টলিউড ইন্ডাস্ট্রি বলুন বা যে কোনোভাবেই যে কোনো শিল্প সংস্কৃতির সাথেই কিন্তু এক পুরনোতম সদস্য। এবার তার হাতে ধরেই কিন্তু এক বার্তা পৌঁছানোর চেষ্টা হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। পারফরমার্স অফ বেঙ্গলের এবারের এই সংযোজনে কিন্তু জুড়লো একেবারেই নয়া পলক। তারা বিভিন্ন রকমের যে বার্তা, যে আর্জি, যে তাদের যে সমস্যা, সেই সকল কিছু জানাতে চাইলেন একটি বার্তার মাধ্যমে। শুনে নেব আজকের পুরো যে বিশিষ্ট প্রতিবেদন। আর এই প্রতিবেদনে আপনাদেরকে চোখ রাখতে অনুরোধ করব বেঙ্গল ওয়াচের পর্দায়। খুব কম জায়গাতেই সাদরে ওয়েলকাম করা হয় বাংলা গান, তার পরিবর্তে অন্যান্য কালচারকে প্রশ্রয় দেওয়া হয়। সেখানে সরকারও যদি সেই একটা ছোট্ট জায়গার ভিতরে যদি স্বজন পোষণ শুরু করে, তাহলে সেটা কোনোভাবেই কাম্য নয়। আমি খুব ছোট্টভাবে বলবো, আমাদের যে সরকারি হলগুলো রয়েছে, একটু মাথায় রাখবেন সকলে আমি কি বলছি। সরকারি যে হলগুলো রয়েছে সংখ্যায় কিন্তু অনেক। কলকাতা শহরে যেগুলো আছে, কলকাতার বাইরেও যেগুলো আছে, রবীন্দ্র ভবন, রবীন্দ্র সদন, অনেক কিছু আছে। প্রত্যেকটা হলে যদি মাসে একদিন সরকারি অনুষ্ঠান করা হয় এই লিস্টের শিল্পীদের নিয়ে, নবীন এবং প্রবীণদের নিয়ে, লক্ষ্য করে দেখবেন সারা বছরে অজস্র শিল্পী সুযোগ পাবে, গ্রুপ সুযোগ পাবে, একক যারা গান করেন তারা সুযোগ পাবেন, মাস্টারমশাইরা পাবেন, এবং যারা বাজান যারা সঙ্গে আমাদের সবসময় সহযোগিতা করেন তারা সুযোগ পাবেন। আজ পর্যন্ত এই উদ্যোগ নেওয়া হয়নি। কি হয় সেটা আপনারা জানেন। এই কবিপক্ষের সময় 25শে বৈশাখ আর নজরুলের যে জন্মদিন বা ইত্যাদি বাংলা সঙ্গীত মেলা, এই সময় লক্ষ্য করে দেখবেন অজস্র মানুষ আমাকে একটু সুযোগ করে দাও, আমাকে একটু সুযোগ করে দাও, এই বলে বলে রাস্তাঘাটে ঘুরে বেড়ান। এবং তার সুযোগটা এই মুষ্টিমেয় মানুষজন যারা এই সুযোগ করে দিতে পারেন, তারা এই খুব সুন্দরভাবে সেগুলো ওরা অ্যাকসেপ্ট করে। আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, এই যে বাংলা সঙ্গীত মেলা হয়, প্রত্যেকটা মঞ্চে বয়সে তো বটেই, সাংগীতিক যোগ্যতাতেও হাঁটুর বয়সী যারা আমাদের, দুটোই বলছি, বয়স এবং যোগ্যতা, তারা নাকি আমাদের বিচার করে। এইটা একদম বন্ধ করতে হবে। তারা আজকে যদি আমি আমার সামনে দেখি রামানুজ দাশগুপ্ত, হৈমন্তী শুক্লা বসে আমাদের বিচার করছেন, কিছু বলার নেই। কিন্তু তারা লুকিয়ে থাকেন, আড়ালে আবডালে ঝোপের মধ্যে লুকিয়ে থেকে তারা নাকি আমাদের বিচার করছেন, করে আজকে এই হল, কালকে তমুক হল, আজকে 1 টাকা, কালকে 2 বাস। এই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোষামতকারী আমাদের মধ্যে থেকে একদল শিল্পী তৈরি হয়েছে, যাদের কাজ হয়েছিল গত 15 বছরে সরকার এবং
প্রতিষ্ঠাকামী শিল্পীদের মাঝখানে দাঁড়িয়ে থেকে আমি বলছি পারমার্থিক বা আর্থিক উৎকোচ গ্রহণ করা। সবসময় যে পয়সা করে নিয়েছে তা না, কি নিয়েছে আপনারা জানেন। এই নিয়ে আজকে রনির মতো ছেলে ইন্দ্রনীল, ও তো গ্রাম থেকে এসছে, মফস্বল থেকে এসছে, শিউড়ি। ওর কাছে শুনছিলাম, প্রবীর বলছিল হ্যাঁ যে যারা বাইরে থেকে গান বাজনা করতে আসে তাদের প্রতি সরকারি আচরণ যে কোন পর্যায়ে পৌঁছয়। 6 ঘন্টা 7 ঘন্টা বসে থাকার পরে আধিকারিক বললেন দেখা হবে না, সুযোগ আর নেই। এগুলো তো উচিত নয়, এগুলো একেবারেই উচিত নয়। আমরা কেন এগুলো ফেস করবো শিল্পীরা? সবচেয়ে বড় কথা, রবীন্দ্র সদন বা সরকারি কোনো অনুষ্ঠান হলে এটা আপনারা বলুন, আপনারা নিজেরা ডিসিশন নিন, যাবেন না। একটা ফোন করা হয়, আপনার অনুমতি জানাতে চিঠি নিয়ে যাবেন। কেন চিঠি নিয়ে যাব? আপনার আমন্ত্রণ পত্র আপনি এসে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে। এবং হ্যাঁ, এবং কি আপনি আসবেন, তারপর গেলে পরে আপনি কে, আচ্ছা ওখানে বসুন দিচ্ছি। মানে এই যে একটা আস্পর্ধা যাদের দিয়ে করানো হয়েছে, তারা সবাই 10,000 টাকার মাইনের একদম দিনমজুরের অধম কিছু মহিলা এবং 2-1 পুরুষ যারা এই তথ্য সংস্কৃতি বিভাগে কাজ করেন। তাদের চাকরির কোনো স্থিরতা নেই, সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত তারা বসে থাকে, বসে থাকতো তারা। এই পরিবেশটাকে বন্ধ করতে হবে। এবং দয়া করে সকলকে বলছি, কোনো শিল্পী চেষ্টা করেছেন যে তার নিজের কাঁদুনে গিয়ে গাইতে, এইটা করবেন না, একদম না। আমাকে সুযোগ দেওয়া হয়নি, আমার দলকে হল দেওয়া হয়নি, আমার টাকা থেকে 2,000 টাকা কেটে নিয়েছে, দিয়েছো কেন তুমি টাকা, এইগুলো করবেন না। আমরা সমষ্টিগতভাবে যদি এগোতে পারি, আমাদের মাননীয় বিধায়ক আসছে, তার কাছে বলা যে যোগ্যতা অনুযায়ী প্রত্যেক মাসে প্রত্যেকটি সরকারি হলে, মফস্বলে এবং শহরে, আমরা শিলিগুড়িতে, বহরমপুরে, আমরা শিউড়িতে, সব জায়গায় অনুষ্ঠান করতে পারি। এমন কোনো বড় শিল্পী নেই, এমন কোনো বড় শিল্পী নেই যিনি প্রায় বিনা পয়সায় গিয়ে গিয়ে আসবেন না। আমি জানি সবাই যাবেন, আজকে যাবেন না কালকে যাবেন, কারণ সরকার তো আমাদের এমন কিছু টাকা পয়সা দেয় না অনুষ্ঠানে, কোনো কালেই দিত না, এখনো দেয় না, তো অল্প কিছু টাকা পয়সা দেয়। ঠিক আছে, সরকারি প্রোগ্রামে আমরা যাবো, কিন্তু সেখানে যেন শৃঙ্খলা রক্ষা করা হয় এবং নবীনবরণ যেন হয়, অবশ্যই হয়। আজকে আমি একটা চিঠি পড়বো, শ্রীকান্ত আসার কথা ছিল, শ্রীকান্ত আচার্য, ও আসতে পারেনি। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ চিঠি। এটা আমরা যখন সরকারকে আমরা যখন আমাদের আবেদন দেব, তার সঙ্গে এই চিঠিটা যুক্ত থাকবে। আমার মনে হয় বিধায়ক মহোদয় এসে দাদাকে জানাতে চেয়েছি যে ওনার হাত দিয়ে, যেহেতু তথ্য সংস্কৃতি দপ্তর মানে প্রধানত মুখ্যমন্ত্রীর কাছে আছে, যে দাদার হাত দিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা পাঠাতে চাইছি যে আজকে যদি গান বাজনা সুস্থভাবে শুরু না হয়, সবার কাছে না পৌঁছয়, তাহলে তাদেরও সবার একটা জীবন জীবিকা নিয়ে টানাটানি শুরু হবে। এই বার্তা যদি দাদা একটু সমস্ত শিল্পীর তরফে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেন, দাদার কাছে একটা সিনিয়র শিল্পী যারা আছেন, নামি মুখ, তারা একটা চিঠি তৈরি করে দাদার হাত দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যদি দেন, কারণ আমরা দাদাকেই মনে করেছি সবচেয়ে নির্ভরযোগ্য জায়গার জন্য, কারণ দাদা একজন সাংস্কৃতিক মানুষ, বহু বছর ধরে এই জগতের সঙ্গে আছেন, শুধু সিনেমার মাধ্যমে নয়, গান বাজনা সবকিছুর মাধ্যমে। তাই আজকে ওনাদেরকে আমাদের ডেকে পাঠানো, কারণ ওনাকে মনে হয়েছে ঘরের লোক, উনি এই ব্যাপারটা বুঝবেন। আর উনি যে আসতে রাজি হয়েছেন আজকে এই এত পরিশ্রমের মধ্যে। শিলাদিদা এসে গেছেন সম্ভবত, একটু কেউ শিলাদিদাকে এখানে নিয়ে আসুন, আপনারা একটু মাঝখানটা ফাঁকা করুন, শিলাদিদাকে কেউ একটু মঞ্চের কাছে নিয়ে আসুন। তো আমরাও চাইবো যে দাদাদের দুটো কথা বলেন, শিবিরা দুটো কথা বলেন, শিলাদিদা দুটো কথা বলেন, আমরা তাহলে সমৃদ্ধ হবো। তারপরে আমরা যে আসল কারণের জন্য আজকে দাদাকে দেখেছি সেই কাজটা আমরা করবো। এমন মানুষরা সমস্ত মঞ্চে আছেন যাদের দেখে আমরা বড় হয়েছি, যাদের গান শুনে আমরা বড় হয়েছি। আমরা দুটো পয়েন্ট বলেছি। একটা হচ্ছে রবীন্দ্র সদন বা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে শিল্পীদের যোগাযোগের মাধ্যম যে 15-16 জন
প্রদর্শনী বা করতে ছিল গত সরকারের আমলে, সেইটা আমরা নষ্ট করতে চাইছি। কারণ আমরা দেখতে পেয়েছি রাজ্য সঙ্গীত একাডেমির নানা ওয়ার্কশপে, সরকারি নানা অনুষ্ঠানে একই মুখ ঘোরাফেরা করছে এবং তারা যে সকলে যোগ্যতা নয়। আমাদের মধ্যে আজকে উপস্থিত হতে পারেনি, কিন্তু শ্রীকান্ত একটা চিঠি পাঠিয়েছে। শ্রীকান্ত চিঠিটা আমি পড়বো, তারপরে একটু যে বিষয়ে 1 মিনিট আমি বলতে চাই আমাদের সরকারি প্রতিনিধিদের এবং সকল শিল্পীদের। রাজ্য সরকারের যে হলগুলো রয়েছে মফস্বলে এবং শহরে, তার ভাড়া হয়তো তত বেশি নয়, কিন্তু যে অ্যামিউজমেন্ট ট্যাক্স, হ্যাঁ, রবীন্দ্র সদনের মতো হলে 8,000 টাকা হল ভাড়া হলে প্রায় 7 থেকে 8,000 টাকা তার অ্যামিউজমেন্ট ট্যাক্স। এইগুলো যদি একটু কমানো যায়, নাটকের ক্ষেত্রে যদি 1 টাকা বা 50 টাকা হতে পারে, গানের ক্ষেত্রে কেন হবে না? এইটা আপনার নাটকের টিকিটের দাম 500 টাকা, 1000 টাকা, ফাংশন কিন্তু সেই 120 টাকা। সবাই একটু প্লিজ চুপ করবেন। হ্যাঁ, একটু ভাবতে পারি। শ্রীকান্ত চিঠিটাই করছি, শ্রীকান্ত চিঠিটা বসছি যারা সুস্থ সাংস্কৃতিক বাতাবরণ আমরা সবাই চাই। সুস্থ সাংস্কৃতিক বাতাবরণ আমরা সবাই চাই, কিন্তু সেই বাতাবরণে কোনো পক্ষপাত থাকবে না। এই মাইকটা বন্ধ করো, এই এটা বলছি। তিনি যে প্রজন্মেরই হন না কেন, তারপরে কোন রকম বৈষম্য দেখানো হবে না, এই আশ্বাস আমরা সরকারের কাছ থেকে পেতে চাই। একই সঙ্গে এই প্রত্যাশার কথাও বলতে চাই, অতীতের সমস্ত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি যেভাবে আমরা সম্মান দেখাবো, ঠিক সেইভাবেই বর্তমান ও আগামী প্রজন্মের শিল্পীদের প্রতিটি নতুন কাজ সৃষ্টিরও আমরা সরকারি উদ্যোগে সমান উৎসাহ দেব। সরকার পক্ষের বিশিষ্ট প্রতিনিধি আপনাকে সুবিধা লিখেছে, আপনাকে লিখেছে সরকার পক্ষের দুইষ্ট প্রতিনিধি মাননীয় রুদ্রনীল ঘোষকে আমার নমস্কার জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানানো আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে আছে রবীন্দ্রনাথ। আর আপনাদেরটা প্লিজ বলছি একটু চুপ করবেন। হ্যাঁ, এখানে একটা সিরিয়াস আলোচনা হচ্ছে, সবাই একটু, অত্যন্ত সিনিয়র মানুষরা বসে আছেন এখানে, আপনাদের গল্প গাথা সেলফি এগুলো পরে হবে, প্লিজ। আচ্ছা, জয়ন্তী একটা আজকে পারেনি, সেই জন্য একটা ভিডিও পাঠিয়েছে, সেটা আমি স্বচ্ছ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলাম না, তার জন্য আমি প্রথমেই আচ্ছা এটা আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো সব। নমস্কার প্রত্যেককে, এখানে যারা শিল্পীরা রয়েছেন, প্রেস মিডিয়া যারা রয়েছেন, এবং অবশ্যই মঞ্চ উপবিষ্ট আমার সিনিয়র, আমার সমবয়সী, আমার ভাতৃপ্রতি যারা সহযোদ্ধা রয়েছেন। রুদ্রনীল ঘোষ, স্রোতের বিপক্ষে যারা সাঁতার কাটেন তারা জানেন ব্যাপারটা কতটা কঠিন, এবং সেই যুদ্ধটা, সেই লড়াইটা তারা একার ঘরে একা একা হয়। আমাদের মঞ্চে দেখা যায়, পর্দায় দেখা যায়, আমরা এন্টারটেইনার্স, আমাদের দেখে মানুষ বিনোদন পান, আনন্দ পান, কিন্তু সেই বিনোদন সমস্ত দুঃখকে, সমস্ত না পাওয়াগুলোকে তুচ্ছ করে, সেই না পাওয়াগুলোকে সাইডে সরিয়ে আবার সেই নিজের রূপে ফিরে অসংখ্য মানুষকে আনন্দ দেওয়া, সেটা মনে হয় চার্লি চ্যাপলিনের কথাই মনে পড়ে যায় বারবার। তেমনই একজন মানুষ রুদ্রনীল ঘোষ আমার পাশে বসে রয়েছেন, মাননীয় বিধায়ক এখন। তার জন্য একটা হাততালি, কারণ তার প্রচুর লড়াই আছে যেটা। আর এবার একটা ব্যক্তিগত জায়গায় আসছি, যে রুদ্রর সঙ্গে আমি রুদ্র বলতে পারি তো, রুদ্রর সঙ্গে আমার আলাপ প্রায় 25 বছর। আমরা দুজনে দুটো খুব সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করেছি, যার চিত্রনাট্যকার ছিলাম আমি, তিনি আমি কথা এবং হাওয়া বদল। আর রুদ্র কত বড় একজন অভিনেতা সেই নিয়ে নিশ্চয়ই আর কোনো সংশয় নেই, সেটা বারবার রুদ্র প্রমাণ করেছেন। দ্বিতীয়ত বলি, রুদ্র অনেকগুলো পরিচয় আছে। রুদ্র অপূর্ব ছবি আঁকে, রুদ্র
অসম্ভব ভালো লেখে, তার লক্ষ লক্ষ ফ্যান্স রয়েছে, তার লেখনী ভক্ত অসংখ্য রয়েছে। আরেকটা জিনিস যেটা বলি, রুদ্র খুব ভালো একজন লিরিসিস্ট এবং কম্পোজার। অনেক বছর আগে একটা দল তৈরি হয়েছিল কুইনাইন বলে, যেটা অনেকে আরো ছিলেন, খরাজদা ছিলেন, দিলীপদা, সুদীপদা, দেবাংশুদা, সবাই মিলে, রুদ্র ছিল, রজতাভ ছিলেন, সবাই মিলে তার নামটা আমি দিয়েছিলাম, যেহেতু ওরা 9 জন কুইনাইন নাম দিয়েছিলাম। সেখানে রুদ্রের একটা অপূর্ব গান আছে, কিছুদিন আগে একটা টেলিভিশন চ্যানেল আমরা একসাথে পারফর্ম করেছি রুদ্র সেই গান, এই কেমন আছো। আমি বলবো রুদ্রকে একটু পরে যে সেই গানটা যদি দুপুরে রুদ্র শোনা। রুদ্র অপূর্ব একজন লিরিসিস্ট, অপূর্ব একজন কম্পোজার, আর মোটামুটি খারাপ গায়ও না। রুদ্র কেন এত আশাবাদী আমরা, কারণ রুদ্র এমন একজন ব্যক্তিত্ব, যেটা একটু আগে নন্দিনী বললেন বা অরূপটা বললেন বা বাকিরাও বলবেন, সহমত হবেন, যে রুদ্র আমাদের একই নৌকর যাত্রী আমরা। রুদ্র আমাদের দুঃখ করে বুঝবে যে একজন শিল্পীর জীবনে কতটা লড়াই থাকতে পারে, কতটা যুদ্ধ থাকতে পারে তার নিজের সঙ্গে, তার নিজের ভ্যালু সিস্টেমের সঙ্গে সবকিছু মিলিয়ে। আমরা পারফরমেন্স অফ বেঙ্গল বলে একটা ফোরাম তৈরি করেছি, যার মূল উদ্যোক্তা প্রবীর দাস, আপনারা সবাই চেনেন। প্রবীর দাসের উদ্যোগে আমরা এই পারফরমেন্স অফ বেঙ্গল তৈরি করেছি, বেশ কিছু মেম্বারসও হয়েছেন। আমার দায়িত্ব পড়েছে এখানকার এই ফোরামের একজন মুখপাত্র হওয়ার জন্য। ধন্যবাদ ফোরামকে। রয়েছে নন্দিনীকে রাখা এই কারণেই, কারণ একা হাতে একটা সংগঠন দাঁড় করানোর যে এক্সপিরিয়েন্স, সেটা নন্দিনীর আছে। এই যে এত আয়োজন হয়েছে আজকে, ব্যাচ বলুন, এই টেবিল বলুন, এই মাইক্রোফোন বেস ডাকা, সমস্ত কিছু, এই ব্যানার বলুন, সমস্ত কিছু কিন্তু নন্দিনীর জন্য। এবং বাইরে যদি চা সিঙ্গারা থাকে, সেটাও নন্দিনীর কৃতিত্ব। এনিওয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আমরা একটা বক্তব্য পাঠাতে চাই, আমাদের ভোটের মাধ্যমে, আমাদের বন্ধুর মাধ্যমে তার হাতে পৌঁছে দিতে চাই। শ্রদ্ধা মহাশয়, আমরা পারফরমেন্স অফ বেঙ্গল বাংলার একটি সাংস্কৃতিক মঞ্চ, মূলত গড়ে উঠেছি সংস্কৃতির নানা শাখার শিল্পীদের নিয়ে। আমাদের উদ্দেশ্য নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের কাছে সুস্থ ও স্বচ্ছ সাংস্কৃতিক পরিবেশের জন্য আবেদন করা। আমাদের যে কয়েকটি কথা বলার, এক, শিল্পীদের জন্য একটি সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তোলা। দুই, সাংস্কৃতিক জগতে পক্ষপাতিত্ব ও স্বজন পোষণ বন্ধ করা। এটা আরেকবার বলি, যেটা অনেকদিন ধরে আমরা দেখে এসেছি, 15 বছর ধরে। রিপিট প্লিজ, সাংস্কৃতিক জগতে পক্ষপাতিত্ব এবং স্বজন পোষণ বন্ধ করা। তিন, মহিলা শিল্পীদের মঞ্চ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা। অনেক মহিলা আছেন যারা পারফর্মার, রাত বিরেতে তাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, বলাই বাহুল্য, এই নিয়ে বেশি কিছু বলার নেই। কিন্তু তাদের যে সুরক্ষা, তাদের যে রক্ষা, কারণ বলতে বাধা নেই, গত 15 বছর আমাদের রাজ্যে মোটামুটি একটা লুম্পেন সংস্কৃতি তৈরি হয়ে গেছিল, যেখানে অনেক মহিলা শিল্পী এবং পুরুষ শিল্পী সেখানে বিপন্ন হয়েছে বিভিন্ন ভাবে। 4, শিল্পীদের বার্ধক্য ভাতা, চিকিৎসা সহায়তা, অর্থাৎ একটা যদি মেডিক্লেম, সেটা যত টাকারই হোক, একটা যদি সাপোর্ট থাকে, কারণ শিল্পীদের জীবনটা বড্ড নড়বড়ে। আর যে খুব বিখ্যাত, যার কাছে অনেক টাকা আছে, কাল সে যে ফকির হয়ে যাবে না কেউ বলতে পারে না। অনেক গুণী শিল্পী, অনেক গুণী অভিনেতা, তাদের নাম বলতে পারি, তুলসী চক্রবর্তীর মতো অভিনেতা, শিবরাম চক্রবর্তীর মতো লেখক, এরকম অজস্র, মনিরা দেবী, এরকম ছায়া দেবী, তাদের নাম বললে আমরা মানে মন খারাপ হয়ে যায়। যেরকম অনেক মানুষ, অনেক গায়ক গায়িকা, জটিলেশ্বর, আমাদের জটিলেশ্বর মুখার্জি, এরা অনেক কিছু না পেয়ে চলে গেছে। অনেক কিছু এদের কাছে, এদের পাওনা ছিল, যাদের গান আমরা জানি, অথচ এরা সেই সম্মানটুকু পাননি। তাদের আত্মাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। সরকারি হাসপাতালে যদি একটা বেড থাকে, আমি জানি না, হয়তো সেই বেড আমারও কাজে লাগতে পারে। উপস্থিত এখানে আমরা যারা আছি, ঈশ্বর না করুন, তাদেরও সেই বেড লাগার প্রয়োজনীয়তা হতে পারে। তাই জন্য সমস্ত শিল্পীদের জন্য, হস্তশিল্পীদের জন্য বিশেষ করে জেলার অবহেলিত, বঞ্চিত, প্রকৃত প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করা ও তাদের সামনে নিয়ে আসা। জেলা ভিত্তিক প্রচুর ট্যালেন্ট, পশ্চিমবঙ্গে ট্যালেন্টের অভাব নেই, কিন্তু তাদের সেই এক্সপোজার নেই।
তাদেরকে আমরা চিনি না। আমরা একটু কলকাতার আরবান একটা সংস্কৃতি নিয়ে আমরা পুরো সংস্কৃতিটা বুঝি। আমরা সেই এলিট কালচারের লোক, যেখানে নাকি বাঁকুড়ার ভাষায় কেউ কথা বললে আমাদের একটু মনে হয় এভাবে গ্রাম্য ভাষা, কিন্তু পশ্চিমবঙ্গটা সেটা নয়। পশ্চিমবঙ্গ অনেকগুলো জায়গা নিয়ে সেখানে 10 কিলোমিটার অন্তর অন্তর ভাষা পাল্টায়, শিল্প পাল্টায়, সংস্কৃতি পাল্টায়, তাদের হস্তশিল্প পাল্টে যায়, তাদের মনন পাল্টে যায়, তাদের কবিতা পাল্টে যায়, তাদের নাটকের আঙ্গিক পাল্টে যায়, তাদের আর্টিস্টিক এক্সপ্রেশন পাল্টে যায়। সেগুলোকে সম্মান দেওয়া আমাদের আসল কর্তব্য এবং তাদেরকে রেকগনাইজ করা। তেমন হলে সরকারের কাছে আমাদের তরফ থেকে অনুরোধ যে আমাদের একটা টিম থাকবে যারা বিভিন্ন জেলায় ঘুরে বেড়াবে এবং বিভিন্ন জেলা থেকে অডিশন নিয়ে তাদেরকে সবার সামনে আমরা হাজির করবো নতুন ট্যালেন্টদের। 6, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এমন একটি মঞ্চ গড়ে তোলার প্রচেষ্টা করা যেখানে স্বাধীন শিল্পীদের নতুন ও মৌলিক বাংলা গান প্রচার ও প্রসারের সুযোগ পাবে এবং বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছতে পারবে। এখানে বিষয়টা আসছে মৌলিক বাংলা গান, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান, বেঙ্গলি মিউজিক, বেঙ্গলি সং, যার সিনেমার কোনো তকমা নেই, বড় প্রডিউসারের তার পেছনে কোনো তকমা নেই। আমাদের এখানে দীর্ঘদিন ধরে কোনো এফএম চ্যানেলে ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান চালানো হয়নি, দীর্ঘদিন সেটা। এই নিয়ে আমার সঙ্গে প্রচুর বচসা হয়েছে, ঝগড়া হয়েছে। আমি নিজের একটা কাজ ছেড়ে বেরিয়ে এসেছি যেখানে আমাকে অনেক টাকা দেওয়া হতো। আমি জাস্ট বলে এসেছি যে না, নতুন বাংলা গান চালাতে হবে। আরেকটা জিনিস বলি, সরকারের কাছে অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, অবশ্যই রুদ্রর কাছে, যে একটা এফএম চ্যানেল, একটা টেলিভিশন চ্যানেল এক্সক্লুসিভলি হওয়া উচিত এই পশ্চিমবঙ্গে, যেখানে শুধু ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিক চলবে, যেখানে শুধু ইন্ডিপেন্ডেন্ট আধুনিক বাংলা গান চলবে। কারণ আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, যতই আমরা বলি সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া বলতে বাঙালির মননে কিন্তু আজও সেই রেডিওই বাজে, আজও সেই টেলিভিশনই মানুষের চোখে ভাসে। সুতরাং সেখানে আমাকে বেশি দিন টিভিতে না রাখা গেলে অনেকে জিজ্ঞেস করে, অনিন্দা আজকাল তো আপনি কি গান বাজনা ছেড়ে দিয়েছেন, আপনাকে তো দেখা যায় না। অর্থাৎ কোথায় দেখা যাচ্ছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কতটা গান গাইছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। সুতরাং আমার আরজি এই ফোরামের তরফ থেকে যে একটা এফএম স্টেশন, যেখানে যেরকম আমার এফএম ছিল, যেখানে নাকি ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিশিয়ান, বাংলা গানের যারা শিল্পী, নতুন পুরনো প্রত্যেকের গান চালানো হোক, প্রত্যেক কম্পোজার এবং লিরিসিস্টের নাম বলা হবে। যেভাবে আমরা গৌরী প্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, নচিকেতা ঘোষ, সুনীল চৌধুরী, সুরেন্দ্র সত্যি বলতে বলতে হাঁপিয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে, যারা আমাদের গুরুস্থানীয়, যারা আমাদের পিতার মতো, যাদের শুনে, যাদের দেখে আমরা বড় হয়েছি, আমরা প্রত্যেকে এখানে যারা বসে রয়েছি, যাদের গান ছাড়া আমরা ভাবতেই পারি না, যাদের বাজনা ছাড়া আমরা ভাবতেই পারি না, সেই সব জায়গায় আর যাদের ম্যান্ডেটরি করতে হবে, বলতে হবে এবার একটা শুনে নিন অমুকের গান, বলতে হবে না, বলতে হবে কার লেখা, কার সুর, বলতে হবে that should be mandatory। এটা নিয়ম, এটা কনস্টিটিউশনাল একটা নিয়ম হতে হবে, যেখানে অনেক মানুষের নাম উঠে আসবে। আজকে আমার পাশে বসে রয়েছে অত্যন্ত গুণী মিউজিশিয়ান আমার বন্ধু শঙ্কু ঘটক। শঙ্কু অপূর্ব একজন কম্পোজার, কিন্তু শঙ্কুর পরিচিতি কি? ও একজন কিবোর্ডিস্ট, বা আরো সস্তায় বললে সিনথেসাইজার বাজায়। কিন্তু শঙ্কু অপূর্ব একজন কম্পোজার, যার সুরে নামি অনামি বহু মানুষ গান গেয়েছেন, আজও গাইছেন। এবং এই যে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে বলে যে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, প্লিজ একটু শেয়ার করবেন, প্লিজ আমাকে অনুপ্রেরণা করবেন, প্লিজ আমাকে দয়া করবেন, কেন আমাদের শিল্পী মহল সেই জায়গায় যাবে যেখানে ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিকের একটা অসম্ভব ভালো লেগেসি রয়েছে, যেখানে এমন কিছু নাম রয়েছে যাদের মূর্তি পুজো করা যেতে পারে এই পশ্চিমবঙ্গে। তাদের নাম আর বলছি না, সবার মনে তারা ভাসছেন, সবার মানুষ চোখে তারা আছেন। সুতরাং এই নিয়মগুলো অত্যন্ত জরুরি। এফএম স্টেশন এবং টেলিভিশন স্টেশন শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট বাংলা মিউজিকের জন্য, নতুন পুরনো, তবেই তো জেলার ছেলেমেয়েরা উঠে আসবে, তবেই তো আমাদের নতুন প্রজন্ম উঠে আসবে, তবেই তো নাম জানা যাবে। আরেকটা বলি, 7 নম্বর, সর্বোপরি একটি স্বচ্ছ, নিরপেক্ষ, সৎ ব্যবস্থা গড়ে তোলা, যাতে প্রত্যেক যোগ্য শিল্পী তার প্রাপ্য সম্মান, সাম্মানিক ও স্বীকৃতি লাভ করতে পারে। 7,000 টাকা দিয়ে 2,000 টাকা ব্যাক করা যাবে না। এটা ফুটবল খেলা হচ্ছে না যে গোল খেতে গেলে ব্যাক পাস দেওয়া হবে, এরকম কিছু হবে না এবার, আশা করা যায়।
সকল প্রবীণ ও সিনিয়র শিল্পী যারা এখানে রয়েছেন তাদের মতামত যথাযথ শ্রদ্ধার সঙ্গে শোনা হবে এবং তাদের পরামর্শ পক্ষপাতহীন মন নিয়ে গ্রহণ করা হবে। কোনো পক্ষপাতিত্ব থাকবে না, এখানে কোনো ইন্ডিভিজুয়াল এজেন্ডা নেই যে আমাকে একটু শো দাও। আরেকটা জিনিস বলি যে এই ফোরাম পারফরমেন্স অফ বেঙ্গল তারা কাউকে শো দেওয়ার জন্য প্রতিশ্রুতি কিছু দিচ্ছে না, তারা মানুষকে সামনে তুলে ধরা, শিল্পীদের তুলে ধরা মানুষের সামনে সেই দায়বদ্ধতা তারা নিচ্ছে, সেই অঙ্গীকার আমরা করছি। গত 15 বছর ধরে বিগত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যে সীমাহীন দুর্নীতি ও স্বজন পোষণ হয়েছে, আবার বলছি গত 15 বছর ধরে বিগত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যে সীমাহীন দুর্নীতি ও স্বজন পোষণ হয়েছে, তার থেকে সাংস্কৃতিক জগৎকে মুক্ত করানোর জন্যই আমাদের এই লড়াই। কোনো স্বজন পোষণ হবে না, কোনো দুর্নীতি হবে না, নীতিকে দূরে ফেলে দিয়ে বাদ বাকি সবাই হাজার হাজার কোটি টাকা কামিয়ে নেবেন, এটা আর চলবে না, আশা করি চলবে না। নতুন সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে আমাদের ফোরামের থেকে, আমাদের ফোরামের তরফ থেকে এটাই একমাত্র অনুরোধ বা আর্জি আপনার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের অনেক আশা, জানেন আপনি পারবেন সাংস্কৃতিক জগৎকে আলোয় ভরে দিতে। আমরা সেই দিনের অপেক্ষাতেই আজ আমাদের দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধু, সহকর্মী, আমার ভাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ শ্রী রুদ্রনীল ঘোষের মাধ্যমে মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রীকে পারফরমেন্স অফ বেঙ্গল এই মঞ্চ থেকে, এই ফোরাম থেকে এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই। নমস্কার। আচ্ছা, আমি একটু শ্রী রুদ্রনীল ঘোষের কাছে যাবো এবার, কারণ রুদ্রনীল তার জন্য তো সবাই অধীর আগ্রহে খুব অপেক্ষা করছিলাম আমরা। দাদারাও এসেছেন, পুরোনো দিনের সবাই বন্ধু। দাদাকে বলবো একটু দাদা যদি কিছু বলেন, মানে আমরা সবাই দাদার কথা শোনার জন্য অপেক্ষা করছি। তারপরে সুশীলাদিকটা, রাঘবটা, শিবুরা সবার কাছে যাবে। আচ্ছা, তাহলে আমি একটু অল্প অল্প করে প্রথমে শিবুদার কাছে যাবো। সবাইকে নমস্কার, সবাইকে গুড আফটারনুন। সামনে ওয়ার্ল্ড মিউজিক ডে, তার আগে বাংলা গান নিয়ে এরকম একটা অধিবেশন, এরকম একটা চর্চা আমার কাছে ভীষণই সুস্থ একটা সাংস্কৃতিক ঘটনা। আর যেহেতু আমাদের নতুন সরকার এসেছেন, তাদের কাছেও আমাদের প্রত্যাশা অনেক। আমার যা বলার সেটা কিছুটা অনিন্দ অলরেডি বলেছে। এফএম স্টেশন নিয়ে আমি একটু বলতে চাই। অনিন্দর প্রস্তাব নতুন একটি এফএম স্টেশনের জন্য। আমার প্রস্তাব হচ্ছে যে অলরেডি এক্সিস্টিং যে কটি এফএম স্টেশন রয়েছে তাদের মধ্যে যেন একটা নিয়ম করা হয় যে এত পার্সেন্টেজ বাংলা গান শোনাতেই হবে। এইটা কিন্তু পশ্চিমবঙ্গের দাবি নয়, এটা কিন্তু দক্ষিণ ভারতের রেগুলারলি প্র্যাকটিস, মহারাষ্ট্রে রেগুলারলি প্র্যাকটিস, যে তাদের নিজের রাজ্যের যে মাতৃভাষা, সেই মাতৃভাষার গান একটা সার্টেন পার্সেন্টেজ অব্দি চলতেই হবে, অন্তত 50%। আর তারপরে অন্য যে কোনো গান চলুক, কোনো অসুবিধা নেই। গান তো গান, গান নিয়ে কোনো বিরোধিতা নেই, কিন্তু অন্য ভাষার গানের মাঝে আমাদের ভাষার গান হারিয়ে যাচ্ছে, এটা মেনে নিতে খুবই খুবই কষ্ট হয়। এটা নিয়ে আমরা 2018-19 এরকম সময় হবে, আমরা কিন্তু আমরা মানে একটা মিটিং করেছিলাম। তার মধ্যে শিলাজিৎ ছিল, রাঘব ছিল, অনিন্দ ছিল, আরো অনেকে ছিলেন, শ্রীকান্ত দা ছিলেন, লোপামুদ্রা ছিলেন, রূপম ছিল। তো আমরা সবাই মিলে একটা মিটিং করেছিলাম, করে আমরা একটা চিঠি বানিয়েছিলাম, যে চিঠিটা আমরা এই মর্মে আমরা বিভিন্ন এফএম স্টেশনকে জমা দিয়েছিলাম। এবার অধিকাংশ এফএম স্টেশন থেকেই উত্তর এসেছিল যে আমাদের তো বম্বেতে হেড অফিস কিংবা দিল্লিতে হেড অফিস, তারা যে নিয়ম কানুন বলে দিচ্ছে, যে তারা যে গানের তালিকা বলে দিচ্ছে, আমরা সেগুলো বাজাতে বাধ্য। ন্যাশনাল আমাদের বারণ করেছে। হ্যাঁ, ন্যাশনাল আমাকে ঠিক এটাই বলা হয়েছিল। তো এইটা কি করে হতে পারে? কলকাতায় বা পশ্চিমবঙ্গে এফএম স্টেশনে কি গান বাজবে সেটা কি করে একজন বম্বেতে বসে বা দিল্লিতে বসে সে নির্ধারিত করে দিতে পারে, এবং সেটাই পালন করতে হচ্ছে এখানকার অফিসদেরও। এরপরে আমরা যেটা করেছিলাম, একটা সার্ভে কোম্পানিকে অ্যাপ্রোচ করা হয়েছিল, শ্রীকান্ত দার নেতৃত্বে আমরা করেছিলাম। সেই সার্ভে কোম্পানির যে রিপোর্ট পাওয়া গেছিল তা বেশ ভয়াবহ। আমি 2017-18-তে বলছি, তারা বলেছিল যে কটি এফএম স্টেশন রয়েছে এবং এক মাসে
24 ঘন্টা ধরে মোট যে যত গান বাজে, এটাকে যদি আমরা ইউনিভার্স অফ সং ধরি, মানে এক মাসে 24 ঘন্টা ধরে সমস্ত এফএম স্টেশন এখানকার যত গান বাজায়, সংখ্যাটা আমার এখনো মনে আছে শুধু 0.02%, ঠিক আছে? 0.02% হচ্ছে 2010-এর পরে রিলিজ হওয়া বাংলা বেসিক গান। এটার পার্সেন্টেজ ইজ শকিংলি 0.2%, না 0.02%। কাজেই বুঝতেই পারছেন যে এটা আমাদের কিন্তু স্পষ্ট মনে হয়েছিল যে আধুনিক বাংলা গান, বা শুধু আধুনিক কেন, মানে লোকগীতি, এই ধরনের যা যা গান বাংলা গান বাজতে পারে, তার যে নতুন ভার্সন যা যা হচ্ছে, নতুন গান যা হচ্ছে, সেগুলোকে যেন একটু স্ট্র্যাটেজিক্যালি চেপে দেওয়া হচ্ছে। এটার পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য, না কি উদ্দেশ্য, অর্থনৈতিক উদ্দেশ্য, অতটা আমি জানি না বা বুঝতে পারিনি, কিন্তু এরকম একটা ভয়াবহ স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে পৌঁছেছিল। আমরা তারপরেও এফএম স্টেশনদের আরো কিছু আলোচনা করেছিলাম, চিঠি দিয়েছিলাম, কিন্তু তার কিছু ফল হয়নি। তো আমরা যখন একটা নতুন ভোরে এসে পৌঁছেছি, আমার এই ভোরের কাছে, এই নতুন সরকারের কাছে আমাদের এই প্রার্থনা রইল, যদি এরকম একটা ব্যবস্থা করেন, এরকম একটা নিয়ম প্রকরণ করেন, কলকাতা বা পশ্চিমবঙ্গের যে কটি এফএম স্টেশন রয়েছে তার অন্তত 50% টাইম বাংলা গান চালাতে হবে। আর বাদ বাকি অনিন্দ যা বললো বা পিওবির তরফ থেকে যা বলা হয়েছে, আমি তার সাথে সহমত। নমস্কার সকলকে। আমি একজন মানে কম্পোজার সিঙ্গার হিসেবে বলছি যে আমি বাংলা গান, হিন্দি গান, অনেক ধরনের গানই করি। আপনারা জানেন আমার সফরটা অনেক বছর হয়ে গেছে। আজকের এই যে একটা সভা, এই সভাতে যেটা মূল বক্তব্য, যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আর্জি, আবেদন, যে সকলে যেন সুষ্ঠুভাবে একটা স্বচ্ছতার জায়গা থেকে বাংলা ইন্ডাস্ট্রি কাজ পায়। সেটা সিনেমার গান হোক, বাংলা গান হোক, নতুন গান হোক, লোকগীতি, রবীন্দ্রনাথের গান, যে কোনো ধরনের গান দিয়ে যেরকম ভাবে প্রেজেন্ট করেন, তাদের প্রত্যেকের জায়গা যেন স্বচ্ছ থাকে এবং কারোর প্রতি কোনো রকমের মানে পার্সিয়ালিটি যাতে আর না হয়। এবং আমি এটা চাইবো যে আমার দুটো অনুষ্ঠান কম হলেও আমার কোনো দুঃখ নেই। আমার ছোট ভাইরা এদিকে রয়েছে, ওরা যদি দুটো অনুষ্ঠান বেশি পায় তাতে আমার কোনো দুঃখ নেই। আমি জানবো যে আমি দুটো মঞ্চে গাইছি, ওরাও দুটো মঞ্চে গাইছে, কিন্তু চারটে মঞ্চতেই আমি গান গাইবো এরকম কোনো ইচ্ছে আমার কোনোদিনই ছিল না, আজও নেই, কোনোদিনও থাকবে না। তার কারণ আমি মনে করি যে প্রত্যেক মানুষের গান করার ইচ্ছে, ভালোবাসা, মানুষের সামনে দাঁড়িয়ে সেটা প্রেজেন্ট করার যে আকাঙ্ক্ষা, সেটা আমারও যা, কিশোর কুমারেরও তাই, ওরও তাই। তো আমার মনে হয় এটা খুব প্রয়োজনীয়তা আছে। হয়তো আমার থেকে ও একটু বেটার, কি আমার থেকে ও একটু খারাপ, সেটা কোনো বড় কথা নয়। আমরা কেউ জীবনে, আমরা কেউই ওই মাত্রা শিল্পী নই, আমাদের প্রত্যেকের দোষ গুণ আছে, কিন্তু তার সত্ত্বেও আমরা যাতে স্বচ্ছতা ভাবে কাজটা পাই এবং প্রত্যেকেই যাতে হাসি মুখে প্রতিদিন রাতে গান গিয়ে বাড়ি ফিরতে পারি। এবং এটা নিয়ে আমার আর একটা বক্তব্য, যে একটু শিবু বললো যে আমরা এই লড়াইটা করেছিলাম এফএম চ্যানেল নিয়ে। এফএম চ্যানেলের সাথে আমরা কম বেশি বিভিন্ন সময় যুক্ত ছিলাম, আজও আছি, কিন্তু তারা শুধু তাদের নিজেদের হিন্দি গান বা অন্যান্য গান, আমি যখন বলেছিলাম বাংলা গান কেন বাজানো হয় না, তখন বলেছিল আমাদের ওপরওয়ালার থেকে পারমিশন নেই, মানে দিল্লি অফিস, বম্বে অফিস। আমি কিন্তু বম্বে বা হিন্দি কাজের সাথেও একটু পরিচিত, আমার ওই হাউসগুলোর সঙ্গে কম বেশি যাতায়াত আছে, সেই জন্য আমি জানি যে এরকম কোনো ব্যাপার কিন্তু সবসময় যে থাকে এমনটা নয়। তারপরে দাদা একটু কথা বলবেন। এদিকে তাকিয়ে, এদিকে ওটা করে গ্রহণ করে দেখা যাবে। এদিকে রুদ্র বললো এই মাইকটাই বললে হবে। আচ্ছা, আমি এবার দাদাকে বলবো একটু যদি দাদা বিচার কথা বলেন। হ্যালো, কথা নয়।
সবাইকে নমস্কার জানাই এবং পারফরমেন্স অফ বেঙ্গল এই যে মঞ্চ তৈরি হয়েছে শিল্পীদের, মানে এই ক্ষেত্রে যারা গায়ক গায়িকা রয়েছেন এবং তার সঙ্গে যারা মিউজিশিয়ানস রয়েছে, এই যে পুরো পরিবারটা রয়েছে তাদের পক্ষ থেকে একটা নিরপেক্ষ মঞ্চ, অরাজনৈতিক মঞ্চ। তারা সুস্থতার পক্ষে কথা বলছেন এবং দাবি তুলছেন, যা অত্যন্ত ন্যায্য দাবি। আমাদের এখানে যারা যারাই বসে রয়েছেন তাদের প্রত্যেককেই আমরা সবাই চিনি এবং জানি তাদের কাজের গুণে, মানুষের ভালোবাসার জন্য। ঠিক তেমনই এই মঞ্চের আশপাশেও যারা রয়েছেন, যারা বসে রয়েছেন, তারাও প্রত্যেকে নিজ গুণে গুণে। তো এই ঘরে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন তারা যেভাবে ব্যক্ত করলেন, প্রথমে নন্দিনী শুরু করলেন, তারপর অনিন্দা এই ডিটেলস যেটা করলেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে তারা একটা দাবি রেখেছেন বা আর্জি রেখেছেন বা আরতি রেখেছেন, যেভাবে বিগত 10-15 বছরে যোগ্যতাকে দমন করে ব্যক্তি পছন্দের ভিত্তিতে কে সার্ভাইভ করবে বা করবে না, কে শিল্পী বা শিল্পী নন, একটা ফতোয়ার মাধ্যমে বা কিছু সুযোগ সুবিধা করে দেওয়ার মাধ্যমে যে একটা ব্যবস্থা চলত, মানুষের আশীর্বাদে বলুন বা মানুষের সিদ্ধান্তে বলুন, সেই সিস্টেমটার পরাজয় হয়েছে। এই মুহূর্তে এই যে ফোরাম পারফরমেন্স অফ বেঙ্গল, তারা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত বিশ্বাস, অত্যন্ত ভরসায় কিছু দাবি তারা জানিয়েছেন এবং আমি বার্তা বহ মাত্র। যদি এখানে যারা যারাই রয়েছেন, ওদিক থেকে সিধু থেকে শুরু করে, রাঘব থেকে শুরু করে বা শিলাদা থেকে শুরু করে, এখানে বাকি যারাই রয়েছে, অনিন্দা, তারা আমায় ডেকেছেন, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে দাবিগুলো তুলেছেন এগুলো হওয়ারই ছিল। তারপরে বলছি যে শিলাজিতে একটা কথা বললেন, রাঘব কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে, সিধুও তুলেছিল, এখানে পটাকেও দেখতে পেলাম, কটা যদি লিখে আসে তো অবশ্যই এই কথাগুলো পৌঁছে দেওয়া হবে। এফএম এর ক্ষেত্রে আপনারা আলোচনা করলেন, ডেফিনেটলি এফএম যে চ্যানেলগুলো রয়েছে তারাও একটা নিয়ম মেনে আবর্তিত হয়। এবার সেই নিয়ম অধিকাংশ ক্ষেত্রেই তাদের যে হেড অফিস, সেখান থেকে নানান নির্দেশ বা নিয়ম আসে, কিন্তু আলোচনার ভিত্তিতে যে মাটিতে আমরা রয়েছি এই বাংলা, সেই ক্ষেত্রে বাংলা গান বা বাংলা অ্যালবাম অরিজিনাল তার জন্য আমার মনে হয় যেটা উঠে এলো আলোচনার সাপেক্ষে, সেটা আরেকটু স্পষ্ট করে যদি যুক্ত যদি করে দেন, তো তাহলে আমার মনে হয় যে বাকিটা পূর্ণ। অধিকাংশ জিনিসই হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে মহিলা শিল্পীদের মঞ্চ সুরক্ষা নিশ্চিত করবার একটা উদ্যোগ দরকার রয়েছে। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে যথেষ্ট রকম সজাগ এবং কড়া দৃষ্টিভঙ্গি রাখছেন। আপনারা জানেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার সেই বার্তা ছড়িয়ে দিয়েছেন এই সরকারের তরফ থেকে, যে ভয় আউট এবং ভরসা ইন, তার পক্ষে বিভিন্ন নিয়ম নীতি আপনারা দেখতে পাচ্ছেন, যা হওয়ার কথা ছিল কিন্তু যা যে কোনো অশুভ বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছিল। আইনের শাসন যাতে থাকে, নিরাপত্তা থাকে, শিল্পী সম্মান যাতে থাকে, ভ্যারাইটি বিভিন্ন ক্ষেত্রে বহু শিল্পী রয়েছে। যেহেতু আপনারা সঙ্গীতের বিষয়ের মানুষ, তাতে এই ক্ষেত্রে অত্যন্ত মর্যাদার সঙ্গে আপনাদের কথাগুলো, আপনাদের দাবিগুলো
আমি সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছে দেব। আর এই ক্ষেত্রে আর একটা কথা বোধহয় বলার দরকার রয়েছে যে আপনাদের আরেকটু পোক্ত টিম তো তৈরি হচ্ছে। আমার মনে হয় সেই টিম যখন তৈরি হয়ে যাবে গ্রাম এবং শহর মিলিয়ে, সেই ক্ষেত্রে গ্রাম এবং শহরে আপনারা যারা মিউজিশিয়ানস রয়েছেন বা শিল্পী রয়েছেন, আপনাদের যে পারিশ্রমিক তারও একটা দূরত্ব অনুযায়ী একটা তারতম্য হয়। সেই ক্ষেত্রে যদি একটা আমাদের যে কোনো ধরনের যারা শিল্প জগতে বিভিন্ন কাজে জড়িয়ে আছি তাদের অনেকের ক্ষেত্রেই এই ঘটনা ঘটে। একটু যারা লোকশিল্পী রয়েছে, যাদেরকে আমরা আমাদের মাটি বা শিকড়ের কথা বলতে গেলে প্রথমে যাদের নাম আমরা পুট করি, কিন্তু আমরা খুব দুর্ভাগ্যপূর্ণভাবে দেখতে পাই যে এই টিমটার সঙ্গে, এই যে আধুনিক টিম তার সঙ্গে যারা আমাদের পরম্পরা মেনে কীর্তন করেন তারা, যারা শৃঙ্খল বাজান তারা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লোকশিল্পের যে বিভিন্ন ধারা রয়েছে সেইগুলোকে যদি আরো মজবুত ভাবে আরেকটু যুক্ত করতে পারেন, আমার মনে হয় যে হয়তো এই দাবিগুলির ক্ষেত্রে হয়তো আরো 2-1 লাইন, ধন্যবাদ, তো আরো মজবুত হবে। সেটা হয়তো নিজেরা পরে আপনারা করে নিতে পারেন, কিন্তু যা প্রাথমিকভাবে দিয়েছেন তা অত্যন্ত স্পষ্ট এবং যথাযথ বলে একজন নগণ্য শিল্পী হিসেবে আমার মনে হয়েছে যে যা রয়েছে তা বোঝবার জন্য যথেষ্ট। এবং এটা বিশ্বাস যে বর্তমান সরকার ঠিক এইভাবে মানুষের সঙ্গে যে সংযোগ, মানুষ কি চাইছেন তার মূল্যায়ন এবং তাকে সম্মান করা, প্রত্যেক মুহূর্তে সেটা চাইছেন। আমি আপনাদের যারা রয়েছেন, যারা সিঙ্গার রয়েছেন, মিউজিশিয়ান রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই যে সমাজের একটা বার্তা আপনারা সম্মানীয় মুখ্যমন্ত্রী আপনারা পৌঁছে দিলেন। আমার মনে হয় যে এতে আমাদের কাজের অনেক সুবিধা হয়ে গেল, কারণ আমাদের কাজ করতে হবে একসঙ্গে। কারণ বহু বছর ধরে যে কাজগুলো হওয়ার ছিল, মানুষকে সরিয়ে দিয়ে, যোগ্যদেরকে সরিয়ে দিয়ে একটা পরিস্থিতি কিছু মানুষ তৈরি করেছিলেন, যারা কর্পূরের মতো মানুষের যে নির্দেশ উৎকার সেখানে তারা মিলিয়ে গেছে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, এইটুকুই বলা। শিল্পীরা জড়ো হয়েছে, বিখ্যাত বিখ্যাত সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ানস, তারা জড়ো হয়েছে সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে। তারা দাবি জানাচ্ছেন যে কেমনটা হলে ভালো হয়, কেমনটা হলে তারা শান্তি পান, শিল্পীর মর্যাদা পান, শিল্প জগৎ সুন্দর হয়ে ওঠে। আমি বার্তাবাহক হিসেবে এখানে এসেছি, আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। এই অন্ধকার দূর হচ্ছে, হয়ে যাচ্ছে, আরো সুন্দর হয়ে উঠবে সবকটা জায়গা, সাংস্কৃতিক পরিবেশ। আমাদের দাবি পশ্চিমবঙ্গে ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান, অর্থাৎ আধুনিক বাংলা গান যেটাকে বলি, যেটা একটা বিরাট লেগাসি আছে, যাদের মহান মানুষরা যারা দীর্ঘকাল ধরে গান বাজনা করে এসছেন, যাদের চুনোপুটিও আমরা নই, সেই সব মানুষদের দেখে আমরা গান বাজনা শুরু করেছি, গান বাজনা করি। সেটা ব্যান্ড জনর হোক, সেটা ইন্ডিভিজুয়াল আধুনিক গান হোক, লোকসঙ্গীত হোক, যেই হোক না কেন, মৌলিক বাংলা গানের একটা প্ল্যাটফর্ম চাই। সেটা টেলিভিশন, মেইন স্ট্রিম মিডিয়া, একটা টেলিভিশন চ্যানেল, একটা FM চ্যানেল, যেখানে ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান সারা দিন ধরে বাজানো হবে এবং সেখানে লিরিসিস্ট এবং সুরকারদের নাম মেনশন করা হবে। সিধু বা পটা মানে ক্যাকটাসে গান গায় তা না, এরকম অসংখ্য জায়গা আছে যেখানে সিধুর সুরে অন্য কেউ একটা গান গেয়েছে, আমার সুরে মনোময় ভট্টাচার্য 2টো গান গেয়েছেন, সেটা তো কেউ জানে না। সুর অনিন্দ, কথা অনিন্দ, গেয়েছেন মনোময় ভট্টাচার্য। ঠিক যেভাবে রেডিওতে আমরা শুনতাম কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর নচিকেতা ঘোষ, শুনবেন এখন মান্নাদের কণ্ঠ। এই ভদ্রতা, এই ডিসেন্সি, এই সংস্কৃতি, এখন এটা শুনে নিন অমুকের গান, এসব আর্জিং চলবে না, এসব ছ্যাবলামো হয়। এই ছ্যাবলামো বন্ধ হোক, সুস্থ সংস্কৃতি আসুক, সসম্মানে প্রত্যেকটা নতুন পুরনো যারা আছেন প্রত্যেকে সুযোগ পান, প্রত্যেককে আমরা তুলে ধরি। জেলায় জেলায়, গ্রামে গ্রামে অসংখ্য গুণী মানুষ রয়েছেন যাদের কোনো এক্সপোজার নেই, যারা গান লিখছেন অপূর্ব, যারা সুর করছেন অপূর্ব, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, মুদির দোকান খুলে বসে আছেন হয়তো সেই মানুষটা। এবং আমাদের শিল্পীদের কোনো আমাদের অ্যাসিওরেন্স নেই, আজ টাকা আছে কাল নেই, আমরা দড়ির ওপর হাঁটি। যার জন্য আমাদের এখানে একটা আমাদের ফোরামের দাবি বা আর্জি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে
এখানে একটা বেড, যারা দুস্থ শিল্পী বা শিল্পীদের জন্য কিছু বেড থাকুক হসপিটালে, যেখানে তারা শেষ চিকিৎসাটুকু অন্তত পাবেন। একটা মেডিক্লেম হোক, সেটা যত অঙ্কেরই হোক না কেন। একজন শিল্পীর হয়তো 1 কোটি টাকার নিজস্ব মেডিক্লেম আছে, ঠিক তার পাশের শিল্পীর হয়তো 1 লাখ টাকারও মেডিক্লেম নেই। আমাদের দাবি দুজনের জন্যই সমান, অন্তত 5 লাখ টাকার মেডিক্লেম তিনিও পাবেন, ইনিও পাবেন। এরকম একটা সমবন্টন প্রক্রিয়ার জন্যই আমাদের এই ফোরাম তৈরি। প্রত্যেক শিল্পীকে যেন সম্মান দেওয়া হয়, এটা অনেক বড় দায়, অনেক বড় দায়িত্ব। মহিলাদের ক্ষেত্রে যে ব্যবস্থাপনাটা নিয়ে মহিলাদের সুরক্ষা অবশ্যই বলবো, কারণ গত 15 বছরে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় যা দেখেছি, বন্ধু বান্ধবদের কাছে যা শুনেছি, সচক্ষে যেটা দেখেছি, সব জায়গাতেই একটা লুম্পেন রাজের একটা বিরাট একটা লুম্পেন রাজ। আপনারা সাংবাদিকতা করেন, আপনি যিনি ইন্টারভিউ নিচ্ছেন, আপনি নিজে একজন মহিলা, আপনারা বিভিন্ন জায়গায় ছুটে যান। আপনাদের নতুন করে বলে বোঝাতে হবে না আশা করি, যে কোন কোন ব্যারিয়ার্স গুলো, কোন কোন অবস্টাকেলস গুলো ফেস করতে হয় আপনাদের। রাত বিরেতে যখন মাঝরাতে খবর করতে যান বা খবর করে ফেরেন ফাঁকা রাস্তা দিয়ে, তখন আপনাদের বুকটা কেঁপে ওঠে। কিন্তু কোথাও আপনাদের বাবা মায়েরা আপনাদের ফোন করেন যে কোথায় আছিস, কতদূর আছিস, আপনাদের প্রিয় মানুষগুলো আপনাদের খোঁজ নেন। আপনারা শুধু সাংবাদিক নন, আপনারা কোথাও কারোর একটা মেয়ে, কারোর একটা স্ত্রী, কারোর বোন, কারোর বন্ধু, একটা পরিবার। সুতরাং সেই জায়গাটা আমরা সুস্থ জায়গা চাই, ডিসেন্ট। এটা করতে বিরাট কঠিন কোনো ব্যাপার না, একটু সদিচ্ছার দরকার। এই নতুন আশা, এই যে ভরসা, খুব বর্ষায় আছে, খুব বর্ষায়। এবং রুদ্রনীলকে দিয়ে বলা, কারণ রুদ্রনীল আমার ভীষণ, আমাদেরই সঙ্গী, এবং আমার সঙ্গে ব্যক্তিগতভাবে রুদ্র অন্তত 25-30 বছরের সম্পর্ক। রুদ্র আমার দুটো ছবিতে অ্যাজ এ চিত্রনাট্যকার, আমি সেই ছবির স্ক্রিপ্ট রাইটার। 3 ইয়ারই কথা, যেটা অত্যন্ত জনপ্রিয় ছবি, এবং হাওয়া বদল, এই দুটোতে রুদ্র অভিনয় করেছে। এবং আমি আর রুদ্র প্রচুর আড্ডা দিয়েছি, প্রচুর রাত, প্রচুর গল্প, প্রচুর হ্যাঁ। আজকেও হয়তো ফ্রি থাকলে আমাদের সেই আড্ডাই হবে। রুদ্রর মাধ্যমে কেন আমরা এটা দিচ্ছি, কারণ রুদ্র আমাদের যন্ত্রণাটা বুঝলো। রুদ্র সঠিক সোলটা নিয়ে, সঠিক অন্তরটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সঠিক বার্তাটা দিতে পারবে। আচ্ছা, আলাপ করিয়ে দিই, আমার সঙ্গে রয়েছেন কুন্তল। কুন্তল আমাদের এই ফোরামের একজন অন্যতম সদস্য, বেঙ্গলের অন্যতম একজন সদস্য। কুন্তল, কি করো একটু তুমি নিজেই একটু বলে দাও। এগুলো না সব ইন্টার রিলেটেড, এগুলো কেটে দেখাবেন না, সবটা ইন্টার রিলেটেড। আমাদের যে অ্যাড্রেস করা হলো, মানে অনিন্দদার কথা বলার পরে আমার আর কথা বলার কিছু থাকে না, এত সিনিয়র, এত ভেটারান। কিন্তু আমি একটাই কথা বলবো, এই যে পারফরম্যান্স অফ বেঙ্গল, পারফরম্যান্স মানে কিন্তু সিঙ্গার নয়, পারফর্ম কিন্তু যে কোনো কেউ পারফর্মার, একজন জার্নালিস্ট একজন পারফর্মার। তো ঘটনাটা হচ্ছে, ফোরামটাই হচ্ছে পারফরমার্স অফ বেঙ্গল। এই পারফরমার্স অফ বেঙ্গলের আমরা এটাকে অ্যাড্রেস করছি, সেটা হচ্ছে যে কোনো পারফরম্যান্স, সুরকার, গীতিকার, লিরিসিস্ট থেকে শুরু করে যিনি ড্রাম বাজাচ্ছেন, সিনথেসাইজার বারবার মঞ্চ থেকে বলাচ্ছে, এই যে পরিচিত মুখ, কে চেনেন না, সিনথেসাইজারে বসে আছেন জি বাংলা থেকে, কে চেনেন না। কিন্তু ঘটনাটা হচ্ছে প্রত্যেকে আজকে একটা আমরা প্ল্যাটফর্মেতে এসেছি, এবং অ্যাড্রেস করা হচ্ছে কোন জিনিস, অ্যাড্রেস করছি আমরা যে আমাদের যত ওমেন বা ফিমেল ভার্টিকেলস আছে, সেটা যে কোনো জনার্সের হোক, তাদের সুরক্ষা, এটার সঙ্গে সঙ্গে একটু ইন্স্যুরেন্স কম টাকার হোক, কিন্তু হোক ডেডিকেটেড কোনো বাংলা চ্যানেল বা ডেডিকেটেড কোনো বাংলা FM। যদি সেটা ইনিশিয়ালি না হয়, যদি সম্ভবপর না হয়, ফ্রিকোয়েন্সির ব্যাপার থাকে, লাইসেন্সিং এর ব্যাপার থাকে, অ্যাটলিস্ট আজকের ডেটে যেই FMs গুলো আছে সেখানে যাতে প্রাইম নন প্রাইম টাইম মিলিয়ে যাতে আমাদেরকে একটু সময় দেওয়া হয়, সেই সব জিনিসগুলো। আমি এখানে একজন ইভেন্ট ম্যানেজার বলুন এবং মিডিয়া কোঅর্ডিনেটর হিসাবে, এবং প্রত্যেকটা জিনিস নন্দিনীদির সঙ্গে, অনিন্দদার সঙ্গে, তারপরে আমাদের প্রবীরদার সঙ্গে, সবার সঙ্গে সম্মিলিত করে এটা একটা অনবদ্য প্ল্যাটফর্ম পেলাম। এবং মানে মিডিয়া বন্ধু বলুন এবং ফ্র্যাটার্নিটি মেম্বার্সরা যেভাবে আশা দিয়েছেন, তাতে আমরা আপ্লুত। একদম। তবে লাস্ট একটা কথাই জানতে চাইবো, এই পারফরম্যান্স অফ বেঙ্গল যারা রয়েছেন, এটা কেউ এক এবং অদ্বিতীয়, মানে একদম একেবারে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কিন্তু সেই ক্ষেত্রে কি আপনারা কাউকে আহ্বান জানিয়েছেন নাকি সকলে মিলে একটা না, সংগঠন? আহ্বান জানানোর বিষয়টা বলি, দেখুন আমাদের নিজস্ব একটা পেজ আছে, আচ্ছা। এবং ফ্র্যাটার্নিটি মেম্বার্স তো সবাই, মানে আজকে যদি অনিন্দদা একটা ফোন করেন, ঠিক আছে, বা যদি দাদা একটা ফোন করেন, বা যদি ধরে নিন এখান থেকে রুদ্রদা আসছেন, সেটা জানতে পারছেন, নন্দিনীদি আছেন, আমাদের কিছু ফ্র্যাটার্নিটি আছে, আমরা কিন্তু কিছু করিনি। আমরা শুধু বলেছি যে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিজম যেন একটা হয়।
হ্যাঁ, প্রবীরদার নেতৃত্বে বলুন বা এখানে আমরা যে কাউকে সিঙ্গেল ভাবে কাউকে লিডারশিপ সেরকম নয়, এটা একটা গোটা ফ্র্যাটার্নিটি আমরা স্প্রেড করেছি, সবাই এসেছেন এবং সবাই এসে এটাকে একটা অতুলনীয় প্রবীরের নামটা অবশ্যই বারবার বলা আমি উচিত, হ্যাঁ প্রবীর দাসের বারবার করে নামটা বলেছি অবশ্যই বলা উচিত। আজকের এই পারফরমার্স অফ বেঙ্গল আজকে এত সুন্দর একটা বার্তা পৌঁছালো সাধারণ জনমানব থেকে শুরু করে প্রত্যেকটা শিল্পীর কাছে একটা উদ্যোগের জায়গা, সবটা নিয়ে কি পারফরমেন্স অফ বেঙ্গল আমরা কিন্তু শখে করি। একদম এই ভাবনাটার কারণটা এই ভাবনার পেছনে গত 15 বছরের শিল্পী, সঙ্গীত শিল্পী এবং মিউজিশিয়ান এবং নৃত্যশিল্পী এদের সকলে একটা বঞ্চনার প্রতিবাদে এই মঞ্চ গড়ে উঠেছে। একাই আমাদের একটাই আশা যে আমরা একটা সুস্থ সাংস্কৃতিক অঙ্গন তৈরি করতে পারবো, যেখানে কাউকে কাটমানি দিতে হবে না কাজ পাওয়ার জন্য, যেখানে কাজ পাওয়ার বিনিময় আর অন্য কোনো কিছু। বেশ, তো এই ক্ষেত্রে আজকে রুদ্রনীল ঘোষের কাছেও আজকে এত সুন্দরভাবে একটা বার্তা পৌঁছালো, আশা কি রাখছেন? মানে যে একটা যে কথা, মানে একটা পরিবর্তনের হাওয়ায় এত সুন্দরভাবে সবটা মিলেছে, অনেকেই খুশি অনেকেই নিরানন্দ, সে কোন বিষয় সেটা আমরা যাব না, কিন্তু আমার জানার ইচ্ছে যে এই যে ভরসা ইন ভয় আউট, এই যে ব্যাপারটা, এটাকে কতটা ভাবে আপনারা কতটা ভাবে এনজয় করছেন? দুটো জিনিস, একটা হচ্ছে যে ভরসা ইন ভয় আউট, এটাই ভরসা রেখেই আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি। এত বছর এতদিন তো কথা বলার কোনো জায়গা ছিল না, এখন আমরা কথা বলতে পারছি। আর আরেকটা জিনিস যেটা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন বারবার, যে শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। এই যে সীমাহীন দুর্নীতি যা হয়েছে, যেটা নিয়ে মূলত আমাদের তো অনেকে অনেক কিছু নিয়ে কাজ করছে, সংগীত মিউজিশিয়ান নিয়ে কাজ করছে, গান নিয়ে অনিন্দ কাজ করছে, এরকম আমি দেখছি হচ্ছে দুর্নীতি। অবশ্যই এই যে দুর্নীতি নিয়ে আমি যে কাজটা করছি এবং আমার লিগ্যাল টিম যে কাজটা করছে, আমরা এখন অবধি যা তথ্য পেয়েছি তাতে কয়েকশো কোটি টাকার দুর্নীতি খুব শিগগিরই সকলের সামনে আসছে, যেটা শুধুমাত্র গান কেন্দ্রিক। বেশ, গান বাজনা মেলা, এই গান বাজনা মেলায় যে লজিস্টিক সাপোর্টেড টেন্ডার হয়েছে, এই টেন্ডার কাদের দেওয়া হয়েছে এবং যাদের দেওয়া হয়েছে তারা প্রত্যেকে ডিরেক্টলি রিলেটেড টু ইন্দ্রনীল সেন ইন ওয়ান ওয়ে অর দি আদার। এই কয়েকশো কোটি টাকার দুর্নীতির কেলেঙ্কারি খুব শিগগিরই সামনে আসছে। অবশ্যই এর মধ্যেই মুখ্যমন্ত্রী বলো ছিল, আমরা জানি যে 15টা বছর ধরে সেই যে একটা দুর্নীতি পরায়ণ, আমরা এখন সদর্পে বলতে পারি, আজকে আমরা সাংবাদিকরা বলতে পারি, আপনারা বলতে পারেন, সেই জায়গা আমাদের তৈরি হয়েছে ডেফিনেটলি। তো সেই ক্ষেত্রে আজকে সেই মুখ্যমন্ত্রী বলো থেকে জায়গায় গিয়ে পৌঁছেছে সরকারকে বলো, তোমার সরকার তুমি বলবে, সেই জায়গা থেকেই কি একটা ভয় ভীতি সম্পূর্ণ কাটিয়ে আজকে এই পারফরমেন্স অফ বেঙ্গল একাকিত্বভাবে কোনোভাবেই না কোনোভাবে এক গোষ্ঠী হিসেবে গড়ে তুললো নিজেদেরকে? অবশ্যই আমাদের সমমনস্ক যত শিল্পীরা রয়েছেন তারা সবাই এক জায়গায় হয়েছেন কাজের জন্য। অনেকে আজকে আসতে পারেননি, যেরকম রূপঙ্করের এই মুহূর্তে জিতে চলছে, জি ফাইনাল, জি সারেগামা ফাইনাল চলছে। আপনারা জানেন জোজোর একটা শারীরিক অসুবিধা, একটা বড় কঠিন অসুখ থেকে ওর একটা অপারেশন হয়েছে। জয়তী একটা ভিডিও পাঠিয়েছে, ওর HMV-তে একটা রেকর্ডিং চলছে। এরকম আমি নামের পরপর বলে যেতে পারি, সবাই আজকে আসতে চেয়েছিল কিন্তু তারা বিভিন্ন কারণে আটকে গেছে। কেউ বার্তা পাঠিয়েছে, কেউ শুভেচ্ছা পাঠিয়েছে, কেউ বলে দিয়েছে, কেউ রুদ্রনীলকে ডিরেক্টলি ফোন করে বলেছে আমি আজকে পৌঁছতে পারলাম না কিন্তু আমি সাথে আছি। শ্রীকান্ত চিঠি পাঠিয়েছে, এরকম ভাবে সবাই সবার সহমত পোষণ করে। এই রুদ্রনীল ঘোষ আমরা সকলেই জানি যে ইন্ডাস্ট্রির একজন পুরনো সদস্য, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সব থেকে বেশি আপনাদের অনেকটাই কাছের মানুষ। শুধুমাত্র এই হাতিয়ারটা আজকে 15টা বছর পর এত সুন্দর একটা হাতিয়ার মানে সামনে আসাতেই কি মানে আরো সুস্পষ্ট হলো ব্যাপারটা, কি এইভাবে দেখা হচ্ছে? দেখুন, কেন রুদ্রনীল ঘোষ, একদম তার কারণ রুদ্রনীল ঘোষের থেকে বেশি কেউ বুঝতে পারবে না যেটা কতটা ব্যথার একটা শিল্পীকে দীর্ঘ 15 বছর ব্যান্ড করে দেওয়া বা কাজ না দেওয়া। রুদ্রনীল ঘোষ তার নিজের কর্মক্ষেত্রে যেভাবে ব্যান্ড এবং বঞ্চিত হয়েছিলেন এবং কি পরিমাণ স্ট্রাগল ওনাকে করতে হয়েছে দীর্ঘ এতগুলো বছর, তাই আমাদের মনে হয়েছে হি ইজ দ্য কারেক্ট পারসন যে আমাদের সমব্যথী হতে পারেন, যে আমাদের ব্যথাটা, যে নিজের ব্যথাটা সে আমাদের সাথে। সেই সব থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমি প্রবীর দাস।
আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ। আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ।